প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল সবাইকে। মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অমলেঞ্জেলো রোজারিও, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আমরা গত ক্লাসে রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ প্রবন্ধটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই প্রবন্ধটিতে আলোচনা করতে গিয়ে দেখেছি যে নারীরা আমাদের সমাজে বিভিন্ন ভাবে তারা অধিকার বঞ্চিত, বিশেষ করে তাদের ঘরে তারা যে নানামাত্রিক মানসিক যন্ত্রণায় থাকেন এবং কখনোই যে তাদের ঘর নিজের ঘর হয়ে ওঠে না। বিয়ের আগে পরিবারের পিতা, ভাই, অন্যদের তারা অভিভাবক থাকে, অন্যদের পরিচালনায় তারা থাকে। আবার বিয়ের পরে স্বামীর পরিচালনায়, স্বামীর অভিভাবকত্বে তারা চলে যায়। সেখানে গিয়ে স্বাধীন সত্তার যে প্রকাশ, আবার সহায় সম্পত্তির দিক থেকেও তারা বিভিন্ন সময় বঞ্চিত হয় এবং তাদের প্রাপ্ত অধিকার সেটি থেকেও তারা বঞ্চিত হয়। এমনও দেখা গেছে যে বাপের বাড়ির যে সম্পত্তি সেটাও তারা অনেক সময় পায় না, ভাইয়েরা বর্ণনা সেখানে খবরদারি করে। আবার স্বামীর গৃহের সম্পত্তিতে স্বামীর অবর্তমানে দেবর বা অন্যান্য পুরুষ আত্মীয় স্বজন যারা আছে তারা তখন সেখানে তাদের অভিভাবকত্ব করে, তাদের অধীনে তাদের চলতে হয়। তো আমরা গত দিনের যে আলোচনাটা ছিল, যে উদাহরণটা ছিল, যে মালদহের একটা পরিবারের আলোচনা এখানে ছিল, আমরা সেটি আলোচনা করেছিলাম। আজকে কলিমের স্ত্রীর যে দুর্দশা, কলিম তার শালিকাকে তাদের বাড়িতে আসতে দেয় না, তার ভাইয়ের সাথে তাদের অসন্তোষ ছিল, খারাপ সম্পর্ক ছিল। এই কারণে কলিম তার পরিবারে কলিমের স্ত্রী মানসিক যন্ত্রণায় ছিলেন, অশান্তিতে ছিলেন। যেন তার ভাই সেখানে তার শালিকা যেহেতু আসতে পারে না, আপন বোনের বাড়িতে আসতে পারে না, আবার সপত্নী বিদ্বেষ থেকে, কণ্টক থেকেও তিনি মুক্ত ছিলেন না। তো আমরা পরের অংশে আলোচনা করি। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্য বস্ত্র বা অলংকারের অভাব নাই। বলি, অলংকার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ বেদনা ভুলাইতে পারে? যে হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হবে যে কলিমের স্ত্রীর খাবার দাবার, পোশাক পরিচ্ছদ বা গহনার অলংকারের অভাব নাই, কিন্তু আসলে এই ধরনের বাহ্যিক প্রাচুর্য মানুষের মনোজাগতিক কষ্টকে কতটা লাঘব করতে পারে সেটি আসলে আলোচনা সাপেক্ষ এবং প্রশ্নবিদ্ধ। কেননা এই কলিমের স্ত্রী তার পিতা মাতাকে আগে হারিয়েছিলেন, তারপরে তার একমাত্র বোন বেঁচে ছিলেন। এই বোনের অভাব, এই বোনের সাথে তার যে সুন্দর মধুর সম্পর্ক ছিল সেটা কিন্তু বিনষ্ট হয়ে যায় তার স্বামীর কারণে। এছাড়া এই কলিমের স্ত্রী তার আরো ঘরে সতীন থাকাতে, কলিম আরো বিয়ে করাতে, ঘরে সতীন থাকাতে এই সতীনের জ্বালা যন্ত্রণা থেকেও এই ভদ্র মহিলা মুক্ত ছিলেন না। এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়, যেখানে একটা মানসিক অশান্তি সবসময় তাড়িত করে। বোনের সাথে বোন এখানে আসতে পারে না, সে বোনের সাথে দেখা করতে পারে না, আবার তার ঘরে সতীন রয়েছে। এই সতীনের ঘরে সে আসলে কখনোই কি কোনোভাবে কি সে শান্তিতে থাকতে পারবে? আমরা রমা সুন্দরীকে অনেক দিন হইতে জানি। তিনি বিধবা, সন্তান সন্ততিও নাই। তাহার স্বামী প্রভূত সম্পত্তি আছে, 2-4টি পাকা বাড়িও আছে। তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর।
দেবরটি কিন্তু রমাকে এক মুঠা অন্ন এবং আশ্রয় দানেও কুণ্ঠিত। আমরা আরো একটি উদাহরণে যাচ্ছি, আরো একটি ঘটনার কথা প্রাবন্ধিক আমাদের সাথে সহভাগিতা করছেন, যে তার পরিচিত একজন মহিলা আছে, রমা সুন্দরী তার নাম। তিনি অনেক সহায় সম্পত্তির মালিক, কিন্তু বিধবা, সন্তান সন্ততিও তার নাই। তার স্বামীর প্রভূত যে সম্পত্তি, সেই সম্পত্তির জায়গা জমি এবং 2-4টা পাকা বাড়িও আছে, কিন্তু স্বামী মারা যাওয়ার পর এই ভদ্র মহিলার দেবর সেই সকল সম্পত্তির মালিক সেজে, অধীশ্বর সেজে বসেছে। আর এই দেবরটি এত নিষ্ঠুর, নির্মম যে সে তার বৌদিকে এক মুঠো অন্ন, সামান্য বস্ত্র, সেগুলো এমনকি আশ্রয় দিতেও সে কুণ্ঠিত, আশ্রয় দিতেও সে চায় না। এরকম আমরা বলিলাম, ইনি হয়তো দেবর পত্নীর সহিত কুদল করেন। এ কথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কুদল জানে না। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে জানে না। তো রমার লেখিকা ভেবেছিলেন যে হয়তোবা রমা তার দেবরের স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করে, কুন্দল করে, এই কারণে হয়তো তার দেবর তাকে পছন্দ করছে না, তার ভাত কাপড়, অন্যান্য আশ্রয় এগুলো দিতে চান না। কিন্তু বিশেষ ঘটনাটি আসলে সত্যি নয়। তার অন্য প্রতিবেশী, রমার প্রতিবেশী যারা তাকে ভালোভাবে জানে, তাদের কাছ থেকে যে রমা সম্পর্কে যে মন্তব্য পাওয়া গেল, সেটি কিন্তু ভাবনার বিষয়, বিবেচনার বিষয়, যে রমা এতটা উদার প্রকৃতির মানুষ, সে কখনোই কারোর সাথে ঝগড়া বিবাদ করে না। আর সে জানে কিভাবে পরকে আপন করতে হয়, কিন্তু আপনকে কিভাবে আবার পর করতে হয় সে তার জানা নাই। অর্থাৎ সে সব সময় অন্যের জন্য কাজ করে, পর মানুষকে আপন করে নেয়। তার মধ্যে দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, উদারতা কোনো কমতি নেই। কিন্তু তারপরও দুর্ভাগ্য এই মহিলার যে তার দেবর স্বার্থপর, দেবর স্বার্থপরতায় অন্ধ হয়ে সে তার বৌদিকে তার নিজস্ব অধিকার থেকে তাকে বঞ্চিত করছে। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পান না কেন? যখন আবার প্রশ্ন করা হয় যে রমার এত ভালো গুণ, এত ভালো মানুষ, তারপরও ওই মানুষটি কেন তার স্বামীর পরিবারে, দেবরের পরিবারে থাকতে পারছে না কেন? তো তখন রমা হয়তো বলেছে যে কপালের দোষ, এটি তার কপালে আছে, অদৃষ্টে আছে, ভাগ্যের লিখন। তাই তার স্বামী মারা যাবার পরে তার এই দুর্ভাগ্যজনক যে জীবন, কষ্টের যে জীবন, সেই জীবন তাকে যাপন করতে হচ্ছে। অর্থাৎ এখানে পুরুষদের হীন যে মানসিকতা, তার দেবরের যে নিচু মানসিকতা, স্বার্থপর লোভী মানসিকতার কারণে রমার নামক এই বিধবার জীবনে এরকম একটা দুর্ভোগ। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়াছিলাম। বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে। এদিকে সেদিকে 5-6খানা রজত আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। আরো একটি ঘটনা, যে প্রাবন্ধিক একবার একটা রাজবাড়ি দেখতে গিয়েছিলেন। আর রাজবাড়ি সাধারণত যেরকম হয়, কবিরা আর শিল্পীরা রাজবাড়িকে স্বর্গের সাথে তুলনা করেন, স্বর্গ সুখের সাথে, সৌন্দর্যের সাথে তুলনা করেন। প্রাবন্ধিক সেটাও খেয়াল করলেন যে বসার ঘরে মূল যে আসনগুলো রয়েছে সেগুলো শুভ্র এবং অলংকার সজ্জিত, একেবারে সাজসজ্জায় ঝলমল করছে।
এবং রাজাকে যেন আহ্বান করছে এখানে এসে আগত অতিথিদের সাথে কথা বলবার জন্য, বৈঠক করবার জন্য, আলোচনা খোঁজ গল্প করবার জন্য। রানীর ঘর কয়খানাতেও টেবিল, টিপাই, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে, কিন্তু তাহার উপর ধুলার স্তর পড়িয়াছে। রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রানীর জন্য যে ঘর বরাদ্দ আছে সেখানেও চেয়ার টেবিল আছে, আর সেই ঘরটাও সাজসজ্জা খুবই ভালো, কিন্তু এগুলো যত্নের অভাবে ধুলার স্তর পড়ে আছে। রাজা রানীর ঘরে মনে হয় খুব একটা আসেন না, এবং রাজা এবং রানীর যে দাম্পত্য জীবন সেটি আসলে কতটা সুখকর অথবা দুঃখের সেটি রানীকে দেখলে বোঝা যায়। রানীকে দেখে আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখে আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এই মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, পরিধানে সামান্য লাল পেরে বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা, অনুমান 15 দিন হইতে তৈলের সহিত চুলগুলির সাক্ষাৎ হয় নাই। মুখখানি এমনই করুণ ভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতি বিষাদ বলিলে অত্যুক্তি হইবে না। তো রাজার ঘরের যে প্রাচুর্যের যে সাজসজ্জা, রানীর ঘরে এসে রানীকে দেখার পর প্রাবন্ধিক খুব হতাশ হলেন। তিনি ভেবেছিলেন রাজার ঘর বৈঠকখানা যত বেশি সুন্দর, রানীর ঘরটাও ঠিক সেই একই রকম সাজানো গোছানো থাকবে এবং খুব টিপটপ থাকবে রানীর ঘরখানাও। কিন্তু রানীর ঘরে এসে কিছুটা হতাশ হতে হলো। রাজার ঘর, রাজার বৈঠকখানার সাথে এই রানীর ঘরটা কেমন যেন খুব একটা মিলছে না। আর রানীকে উস্কো খুস্কো প্রায় 15 দিন চুলে তেল দেওয়া হয়নি, এবং এই রানী যে তার সৌন্দর্য সম্পর্কে খুব একটা সচেতন নন, এবং তাকে তার সৌন্দর্যের বা রূপের যে পরিচর্যা খুব একটা হয়ে উঠছে না, এবং ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যে এই রানী খুব একটা সুখী নন, তার মুখায়ব দেখে প্রাবন্ধিক সেটা বুঝতে পেরেছিলেন। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। চোখ যে মনের কথা বলে, এরকম গান আছে, কথা আছে, মানুষ বলে যে মানুষের চোখ দেখলেই নাকি তার সম্পূর্ণ টাই দেখা যায়, সম্পূর্ণ মনোভাবটাই বোঝা যায়, এবং একটা মানুষ কতটা সুখী অথবা দুঃখী সেটি উপলব্ধি করতে পারা যায়, বুঝতে পারা যায়, অনুধাবন করতে পারা যায়। রানীর চোখের ভাষা দেখে প্রাবন্ধিক আঁচ করতে পেরেছিলেন যে তার এই চোখগুলো যেন বিষাদের কাহিনী বলছে, বিচ্ছেদের এক ধরনের দুঃখের বেদনার কথা বলছে, দুঃখের পালাগান কথামালা যেন প্রকাশ করছে। আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী বলিলেন, তুমি রাজার রানী, তোমার এই বেশ কেন? এসো আমি চুল বেঁধে দেই। রানী উত্তর দিলেন, জানি না কি পাপে রানী হয়েছি, ঠিক কথা, অথচ লোকে এই রানীর পথ কেমন বাঞ্ছনীয় বোধ করে। তো যারা রাজবাড়ি দেখতে গিয়েছিল, রানীর ঘরে প্রাবন্ধিকের সঙ্গী হয়েছিল, তাদের মধ্যে একজন বয়স্ক ভদ্র মহিলা রানীকে বলল যে তুমি রাজা রানী, অথচ তোমার এই করুণ দশা, তোমার বেশভূষা এরকম অগোছালো, অযত্নে তুমি থাকো কেন? তুমি আসো, আমি নিজেই তোমার
চুল বেঁধে দিচ্ছি। তো রানী উত্তর দিলেন, কি জানি পাপে তিনি রানী হয়েছেন। অর্থাৎ রানী হয়ে তিনি সুখ পাননি, সুখী হতে পারেননি। অথচ সাধারণ অন্যান্য ভদ্র মহিলারা রানী হতে পারলে, কোনো রাজাস্ত্রী হতে পারলে নিজেকে সৌভাগ্যবতী বিবেচনা করেন। রানীর পদ আর রাজার সাথে বিয়ে হওয়া, রাজাস্ত্রী হওয়া, রানী হওয়া, এটি অনেক বেশি আকাঙ্ক্ষিত এবং আরাধ্য রমণী মেয়েদের কাছে, মহিলাদের কাছে। কিন্তু এই রানীকে দেখার পরে তার বিষাদাত্মক যে জীবন, দুঃখময় যে জীবন, বেদনাদায়ক যে তার জীবন, সেটি দেখবার পরে মনে হয় সেই স্বপ্নটা, সেই আশাটা খুব বেশি থাকে না। মোহাম্মদীয় আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই, আমাদের বাড়িও হয়। কিন্তু তা হইলে কি হয়? বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হন। তাহাদের অভাবে বড় আমলা বা নায়েবটি বাড়ির মালিক। গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রীড়াপুতুল মাত্র। নায়েব কর্ত্রীকে যাহা বুঝায়, অবোধ নিরক্ষর কর্ত্রী তাহাই বুঝেন। মোহাম্মদীয় যে আইন আছে, সেই আইন অনুসারে মেয়েরা পিতার সম্পত্তির একটা অংশ পান, ছেলেরা যেটুকু পান মেয়েরা তার অর্ধেক পান। এরকম মোহাম্মদীয় যে আইন আছে, সেখানে সেই আইন অনুসারে হয়তো সহায় সম্পত্তির মালিকানা মেয়েরা পান আইনগতভাবে, কিন্তু সেই সম্পত্তির বা প্রকৃত মালিক হয় স্বামী হন, অথবা পুত্র হন, অথবা মেয়ের জামাই হন, অথবা দেবর। এই জাতীয় পুরুষ মানুষরাই সেই সম্পত্তির মালিক হন। আর তারা যদি কোনো কারণে মারা যান, তাহলে দেখা যায় ওই বাড়ির যে নায়েব বা যারা দেখাশোনা করে, তাদের মধ্যে সেই বাড়ির নায়েব, আগে জমিদারি প্রথায় জমিদারের যারা প্রতিনিধিত্ব করতেন তাদের নায়েব বলা হতো। এখানে সাধারণত কোনো অবস্থা সম্পন্ন পরিবারে কোনো কাজের দেখভাল করবার জন্য, বাড়ির সহায় সম্পত্তি দেখভাল করবার জন্য যে কর্মী রাখা হয় তাকে নায়েব বা প্রধান কর্মী, সেই নায়েবই সেই বাড়ির মালিক হয়ে বসেন পুরুষের অনুপস্থিতিতে, এবং তখন নায়েব তার মতো করে ক্ষমতা প্রয়োগ করে থাকেন এই বিধবা নারীর উপর। নায়েব কর্তৃকে তখন যা বুঝায় তাই তাকে বুঝতে হয়, কারণ ওই অবোধ নিরক্ষর কর্তৃ সেটা বুঝতে বাধ্য হন, এবং পরিবেশ পরিস্থিতির কারণে তিনি সেটা কোনো প্রতিবাদও করতে পারেন না। ওইরূপ আরো কত উদাহরণ দেওয়া যেতে পারে। খদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী, তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। হাশেম ছলে কৌশলে সমস্ত জমি জমা আত্মসাৎ করিয়া লইলেন। খদিজার হাতে এক পয়সা নাই। খদিজার পৈতৃক বাড়িতে বসিয়ায় হাশেম আর ২-৩টা বিবাহ করিয়া তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি? ইহাতে যদি খদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন, তবে প্রবীণা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়া নিন্দা করেন। আরো একটি উদাহরণ প্রাবন্ধিক আমাদের সামনে উপস্থাপন করছেন। খদিজার নামক একজন প্রভূত সম্পত্তির মালিক, একজন ভদ্র মহিলা, তার স্বামী, যখন স্বামীর সাথে বিয়ে হয় তখন স্বামী শিক্ষিত ছিলেন, ভালো বংশের ছেলে, ভালো বংশের মানুষ ছিলেন, কিন্তু এই স্বামী বিয়ের পর ছলনা করে, প্রতারণা করে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার পরে তার যে রূপটা প্রকাশ পেল সেটি খুব ভালো নয়। সে এই খদিজার সহায় সম্পত্তি তার বাড়িতে থেকেই সবকিছু ভোগ করছে, পাশাপাশি সে আরো
দুটো তিনটা বিবাহ করেছে, এবং এই যে সপত্নী বা সতীনের যে ঘর, দুর্বহ অশান্তির যে জায়গা, অশান্তির যে পরিবেশে সেটা করেছে। এবং এভাবে ক্ষমতাশালী পুরুষ যারা সহায় সম্পত্তি বেশি যারা, তারা বিভিন্ন সময় তাদের সেই ক্ষমতাটা প্রয়োগ করেছে, বহু বিবাহের মাধ্যমে তারা সেরকম পরিবেশ তৈরি করেছে। তো খদিজা যদি কখনো স্বামীর অথবা এই সংসারের এই বিরূপ অবস্থা, অশান্তিপূর্ণ পরিবেশের কারণে কখনো সেটার বিরক্তি প্রকাশ করেছে, সামান্য প্রতিবাদ করবার চেষ্টা করেছে, তখন কিন্তু অন্য প্রবীণ মহিলাগণ কিন্তু খদিজাকে তার দোষ দেবার চেষ্টা করেছে যে খদিজা নিজেরই স্বামী ভক্তি কম, না হলে সে কখনো স্বামীর বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারতো না। আবার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভাতৃবৃন্দকে নরাকারে পিশাচ রূপে অঙ্কিত করিবার জন্য কলম ধরিয়াছি, তাহা নয়। আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই, কাহাকেও পাপিষ্ঠ পিশাচ নিষ্ঠুর বলিয়াছি কি? কেবল রমণীর হৃদয়ের ক্ষত দেখাইয়াছি। ওই যে কথায় বলে, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, এক্ষেত্রে তাহাই হইয়াছে। ভগ্নীর দুঃখ বর্ণনা করিতে ভাতৃ নিন্দা হইয়া পড়িয়াছে। প্রাবন্ধিক এই প্রবন্ধে বলবার চেষ্টা করেছেন যে আমি প্রবন্ধে কোনোভাবে পুরুষেরা অনেক বেশি নির্মম, নিষ্ঠুর, তারা পাপিষ্ঠ, এরকম তাদের বদনাম করবার সজ্ঞানে সেরকম চেষ্টা করিনি। তবে হ্যাঁ, মেয়েদের দুঃখ দুর্দশা চিত্র আঁকতে গিয়ে হয়তো কখনো বাস্তব সত্যটা উপস্থাপিত হয়েছে, প্রকাশ করতে হয়েছে, আর সেটি করতে গিয়ে কখনো কখনো মনে হয়েছে যে এই প্রবন্ধে পুরুষদের বা ভাইদের সমালোচনা করা হচ্ছে। কেননা বোনদের দুঃখের ঘটনা প্রকাশ করতে গেলে তার জন্য দায়ী যে ভাই, তাদের কথা, তাদের সমালোচনা এটি স্বাভাবিকভাবেই চলে আসে। সুখের বিষয় আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন, যাহারা স্ত্রীলোকদিগকে যথেষ্ট শান্তিতে গৃহ সুখে রাখেন, কিন্তু দুঃখের সহিত আমরা ইহও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়ে থাকেন। তবে আনন্দের কথা যে কোনো কোনো ভাই বা পুরুষ তার স্ত্রীদের অনেক আরাম আয়েসে রাখেন, শান্তিতে রাখেন, শান্তিপূর্ণ পরিবেশে রাখেন। কিন্তু আবার দুঃখের ঘটনা এই যে অনেক পুরুষ কিন্তু আবার অতিমাত্রায় অধিকার প্রতিষ্ঠার জন্য, অধিকার ফলানোর জন্য তার স্ত্রীদেরকে নানাভাবে অশান্তির মধ্যে রাখেন, গঞ্জনার মধ্যে, জ্বালা যন্ত্রণার মধ্যে রাখেন, তাদেরকে তাদের প্রকৃত যে অধিকার সেটা থেকে তারা বঞ্চিত করে রাখেন। আমাদের চালের উপর যখন আমাদের চালের উপর খড় থাকে না, দরিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালখানা ঝঞ্ঝা নিলে উড়িয়া যায়, টুপটাপ বৃষ্টির ধারায় আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি, চপলা চমকে নয়নে ধাঁধা লাগে, বজ্রনাদে মেদিনী কাঁপে এবং আমাদের বুক কাঁপে, প্রতি মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যায়, তখনও আমরা অভিভাবকের বাটিতেই থাকি। নারীরা কখনোই যে এই গৃহ থেকে দূরে যান না, গৃহ ছেড়ে যান না, তার সেই কথা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাবন্ধিক বলবার চেষ্টা করেছেন যে যখন দারিদ্রপূর্ণ যে জীবন, অনেকে আছে যে বসবাস করবার জন্য উপযুক্ত বাড়িটা থাকে না, অথবা জীর্ণ ঘর, চালার মধ্যে খড় থাকে না, আবার ঝড়ের প্রচুর কালবৈশাখী ঝড় বৃষ্টি, বিভিন্ন সময় বড় বড় ঝড়ের সময় তার ঝড়ের বাতাসে সেই উপরে চালখানা উড়ে যায়, আবার সেই সময় চাল উড়ে যাওয়ার পর সমস্ত রাত ভরে বৃষ্টিতে ভিজতে থাকে মহিলারা, কোনো উপায় থাকে না, আবার মুহূর্তে বিদ্যুৎ চমকানি, আবার এত
এত বেশি বজ্রপাতের এত শব্দ যে তখন মনে হয় যে যে কোনো মুহূর্তে এই বজ্রপাতে কবলে পড়ে মৃত্যু ঘটবে। তখনও কিন্তু মহিলারা বাড়ি ছেড়ে যান না, তারা নিজের বাস্তু ভিটা সেটাই আগলে থাকেন। যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি তখনও প্রভু গৃহে থাকি। আবার যখন ওই প্রাসাদ তুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, সোপান অতিক্রম করিয়া অবতরণ কালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে হতজ্ঞান প্রায় অবস্থায় গোশালায় গিয়ে আশ্রয় লই, তখনও অভিভাবকদের বাটিতে থাকি। হ্যাঁ, আবার যখন যাদের অবস্থা ভালো, যাদের রাজ পরিবারে বিয়ে হয়, বড় লোকের বাড়িতে, অবস্থা সম্পন্ন বাড়িতে বিয়ে শাদী হয়, তখন তারা সেই রাজার গৃহে, স্বামীর গৃহে থাকেন। কিন্তু সেই তিনতলা ভবন অট্টালিকা যখন ভূমিকম্পে চূর্ণ বিচূর্ণ হয়, তখন কিন্তু সেই তিনতলা ভবন থেকে নামতে গিয়ে কখনো ভূমিকম্পের কবলে পড়ে মাথা ভেঙে যায়, হাত পা ভেঙে যায়, রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে, অজ্ঞান হয়ে, হয়তো দিকশূন্য জ্ঞান হারিয়ে, উপায় না দেখে গোয়াল ঘরে গিয়ে যখন আশ্রয় নেন, তখনও কিন্তু তারা বাড়ি ছাড়েন না, নিজের বাড়িতেই থাকবার চেষ্টা করেন, ঘরেই থাকবার চেষ্টা করেন। অথবা গৃহস্থের বৌছি রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেও প্রভুর আলয়ে থাকি। আবার যখন চৈত্র মাসে ঘোর অমানিশীতে প্রভুর বাটিতে দুষ্টু লোক কর্তৃক লঙ্কা কাণ্ডের অভিনয় হয়, সব জিনিসপত্র সহ ঘরগুলি দাউ দাউ করিয়া জ্বলিতে থাকে, আমরা এক বসনে প্রাণটি হাতে লইয়া কোনো মতে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কুল গাছতলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি, তখনও অভিভাবকের বাটিতেই থাকি। কখনো কখনো হয় চৈত্র মাসে কোনো কোনো অবস্থা সম্পন্ন পরিবারে যখন ডাকাত আসে, ডাকাত পড়ে, সেই ডাকাতরা কিন্তু লুণ্ঠন শেষে আবার ঘরে আগুন জ্বালিয়ে দেয়, সেই লঙ্কা কাণ্ড দুর্বৃত্তের কাজটি করে থাকে, দুষ্টু লোকের কাজটি করে থাকে। তখনও কিন্তু এই নিরুপায় বাড়ির স্ত্রীলোকেরা, মহিলারা কিন্তু বাড়ি ছেড়ে দূরে যান না, বাড়ির নিকটস্থ কোনো কুল গাছ বা বড়ই গাছের নিচে তারা ভয়ে কাঁপতে থাকেন, কিন্তু তারপরও তারা বাড়ি ছেড়ে দূরে পালানোর চেষ্টা করেন না। ইংরেজিতে হোম বলিয়া যাহা বুঝায় গৃহ শব্দটি দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই। শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা, তাহাই গৃহ। অর্থাৎ গৃহ এই শব্দটি, হোম ইংরেজিতে বলা হয় প্রশান্তির যে জায়গা, আশ্রয়ের যে জায়গা, বিশ্রামের যে জায়গা, নিরাপত্তার সুরক্ষার যে কবচ, সেই গৃহ বা ঘর, সেটি আসলে লেখিকা বোঝাতে চেষ্টা করেছেন। এখানে শারীরিক যেরকম আরাম থাকবে, মানসিক শান্তিও এই ঘরের মধ্যে থাকবে। বিধবা হইলে স্বামী গৃহ একরূপ বাসের অযোগ্য হয়, হতভাগিনী তখন পিতা ভ্রাতার শরণাপন্ন হয়। একটা হিন্দি প্রবাদ আছে, ঘর কি জ্বলি বন মে গেই বন মে লাগি আগ, বন বেচেরা কিয়া করে কর্মে লাগি আগ। মহিলারা যখন স্বামী মারা যায়, বিধবা হন, তখন স্বামীর ঘর তার বসবাসের অযোগ্য হয়ে পড়ে। আবার এই হতভাগী মহিলা যখন আবার বাবার বাড়িতে ফিরে আসেন, তখন পিতা বা ভাইয়ের শরণাপন্ন হন, তাদের আশ্রয়ে থাকেন, তখনও কিন্তু তাদের জীবনে শান্তি থাকে না। এটা একটা হিন্দি প্রবাদ যেরকম আছে যে ঘরে আগুন লাগলো, বনে গিয়ে আশ্রয় নিলাম, কিন্তু বনেও আগুন লাগলো, এটি আসলে কপাল দোষ ছাড়া, কর্মের দোষ ছাড়া আর কিছু নয়। সেই বনে সেই আশ্রয়টুকুতেও আর থাকা যায় না তখন। অর্থাৎ গৃহে দগ্ধ হইয়া বনে গেলাম, বনে লাগিল আগুন, বন বেচারা কি করিবে, আমার কপালেই লাগিয়াছে আগুন। অর্থাৎ ঘর পুড়ে গেছে, বনে গিয়ে আশ্রয় নেওয়া হলো, সেই বনেও আগুন লেগেছে। বনের করার কিছু নাই তো, কপালেই যার আগুন লেগেছে, বন কিভাবে তাকে বাঁচাবে। তাই বলি, গৃহ বলিতে
আমাদেরই একটি পর্ণকুটির নাই, প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয়া নহে, সকলেরই গৃহ আছে নাই কেবল আমাদের। এই প্রবন্ধের শেষ অংশটি অত্যন্ত বেদনাদায়ক এবং যে দুঃখ, যে ক্ষোভ, যে আক্ষেপ সেটি প্রকাশ করা হয়েছে যে তাই বলি গৃহ বলিতে আমাদেরই একটি পর্ণকুটিরও নাই। মেয়েদের নিজস্ব গৃহ বা ঘর বলতে যে একটা ঠিকানা সেটি কখনোই হয়ে ওঠে না। কখনো সেটা পিতার, ভ্রাতার, আবার স্বামীর, কখনো দেবরের, কখনো সন্তানের, এরকম একটা আধিপত্য, এরকম তাদের প্রভাব প্রতিপত্তি সব সময় মহিলাদের অনেকটা কোণঠাসা করে রাখে, একটা অশান্তিময় পরিবেশের মধ্যে রাখে। প্রাণী জগতে হয়তো বা কোনো প্রাণী মেয়েদের মতো এতটা নিরাশ্রয় নয়। সকলেরই ঘর আছে, গৃহ আছে, কেবল নাই আমাদের। কিন্তু মানসিক চিন্তা চেতনা, পুরুষদের মনোজাগতিক পরিবর্তন, শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের উন্নতির মধ্য দিয়ে মানুষ লোকের মনোজাগতিক উন্নতি হচ্ছে, মহিলারাও শান্তিপূর্ণ জীবন যাপন করছেন। তবে হ্যাঁ, সব ক্ষেত্রেই সেটি সত্য নয়। কখনো কখনো কোনো কোনো পরিবারে এরকম আধিপত্যকামী পুরুষদের কারণে, ক্ষমতা লিপ্সু ও ক্ষমতার অপব্যবহারের কারণে, সপত্নী বিদ্বেষের কারণে অনেক পরিবারে কিন্তু আবার মেয়েরা অশান্তিতে থাকে। তা আমরা প্রত্যাশা রাখি যে পুরুষেরা শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের উন্নতির মধ্য দিয়ে তাদের মনোজগতের আরো বেশি পরিবর্তন সাধিত হবে, পাশাপাশি মহিলাদেরও মনোজাগতিক পরিবর্তন সাধিত হবে। নারী পুরুষের সম্মিলনে যে সংসার, যে পরিবার, সেটি যেন সুন্দর সাবলীল গতিতে এগিয়ে যেতে পারে, জীবন যেন সুন্দর হয়। আর প্রত্যেকটা নারী, মহিলা যেন অনুভব করতে পারেন যে তিনি যেখানে বাস করেন, তার বাবার পরিবার অথবা স্বামীর পরিবার অথবা সন্তানের পরিবারে যখন তিনি থাকেন, তখন যিনি সেটি তার নিজের মতো করে মনে করেন, তারও যে অধিকার রয়েছে সেই অধিকার সম্পর্কে নিশ্চিত হন এবং একটা আনন্দপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে তারা যেন বাস করতে পারেন। এই প্রত্যাশা রেখে এই ক্লাস শেষ করছি। তোমরা প্রবন্ধটি বাসায় আরো বেশি বেশি করে পড়বে, তাহলে বুঝতে পারবে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি।